মিলন কুমার দে। শুরু করছি ছোটদের ইংরেজি চর্চা এপিসোড 18। নতুন বছরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে, সেটা হচ্ছে প্রোনাউন। সেই প্রোনাউনের আগের যে এপিসোডগুলো, সেই এপিসোডগুলোতে আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছি, আমরা শিখেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন। চলো শুরু করি। প্রথমত রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ কথার অর্থ যদি আমরা ভাবি তাহলে দেখবো আত্মীয়। তাহলে দেখো, যখন একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির আত্মীয়তা তৈরি, হ্যাঁ, ধরো তোমার বিয়ে হলো, তোমার দাদার বিয়ে হলো, তোমার কাকার বিয়ে হলো, মামার বিয়ে হলো। তো বিয়ের আগে তাদের সাথে, তাদের পরিবারের থেকে তো চিনতেই না, বা তাদের সাথে কোনো সম্পর্ক সেরকম। বিয়ে হওয়ার পরে তাদের সাথে একটা আত্মীয়তা তৈরি। তো সেই রকমই যখন একটা, এই যে হু, দ্যাট, হুজ, হুম, হুইচ, এই শব্দগুলো যখন কোনো একটা শব্দের পাশে বসে এই শব্দটার সাথে বাকিদের একটা রিলেশন, তখন তাকে রিলেটিভ প্রোনাউন। আমরা একটু দেখি বিস্তারিত, তাহলে বুঝতে পারবো। তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা যেগুলো মানে তোমাদের পড়ার মতো যেগুলো রয়েছে সেগুলো হলো হু। হু মানে কেও হয়, যেও হয়। দ্যাট মানে যেটা, হুজ মানে যাহার বা কার, হুম মানে কে, হুইচ মানে যেটা। তাহলে এগুলো সম্বন্ধে আমাদের অনেক জায়গায় বসাতে কনফিউশন হয়। চলো আজকে সেই কনফিউশন গুলো আমরা দূর করব। রিলেটিভ প্রোনাউন দেখি, রিলেটিভ প্রোনাউন কাকে বলে। রিলেটিভ প্রোনাউন টেক দ্য প্লেস অফ নাউন অর প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনটা কি, কোনো নাউন বা প্রোনাউনের জায়গায় এই রিলেটিভ প্রোনাউনটা বসে। দে আর কল রিলেটিভ প্রোনাউন। তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে কেন? বিকজ, তার কারণ, দে অলওয়েজ রিলেট ব্যাক টু সামথিং অর সামওয়ান এলস। ঠিক যার পরে বসবে তার আগের জনকে বিশেষিত, তার আগের জনকে বিশেষিত করবে ঠিক পরে বসে। দে আর ইউজ টু জয়েন টু সেন্টেন্সেস অ্যাবাউট দ্য সেম পার্সন অর থিং। একই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে যদি দুটি কথা বলা হয়, তাহলে পরে সেই দুটি বাক্যকে জয়েন করতে আমাদের রিলেটিভ প্রোনাউন কাজে লাগে। তো উদাহরণ দেখি। হু, হু শব্দের অর্থ আমরা বলবো কে বা যে। কে বা যে, এই দুটো বাংলায় আমরা এই দুটো শব্দের পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারি। যেমন হু আর ইউ, তুমি কে। যখন সাবজেক্ট হিসেবে প্রথমেই বসছে হুটা, তখন সেটাকে বলবো কে। আর যখন একটা বাক্যের দুটো বাক্যকেও জয়েন করছে, তখন সেটাকে বলবো যে। যেমন এখানে কি রয়েছে, দিস ইজ দ্য ম্যান হু ব্রোক দ্য উইন্ডো। তা হলো সেই মানুষটি যে এই জানলাটিকে ভেঙেছিল। তাহলে যখন পরে বসছে তখন যে, যখন শুরুতেই বসছে তখন সেটা কে। কে আর যে, এই দুটোর দ্বারা, এই দুটো শব্দ আমরা তার ইংরেজি বলতে পারি হু। তাহলে হু সাধারণত কাদের কাদের পরিবর্তে বসে? রিপ্লেস, এটা রিপ্লেস করতে পারে বা অন্যজনের জায়গায় বসতে পারে। কাদের জায়গায়? সাবজেক্ট প্রোনাউন। তাহলে যে প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে বসে, সেই প্রোনাউনগুলোর ক্ষেত্রে আমরা হুটা বসাতে পারি। সাবজেক্ট ক্ষেত্রে কে কে বসে? আই, আমি, সি, হি, উই, দে, এই সবগুলো আমাদের সাবজেক্ট ক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস আরেকটা দেখতে পাচ্ছি, যে হু কিন্তু আমরা একজনের ক্ষেত্রেও বসাতে পারি, আবার অনেক জনের ক্ষেত্রেও বসাতে পারি। ঠিক আছে, দেখো, যেমন উইয়ের পরিবর্তে যদি বসে, এর পরিবর্তে যদি বসে, তাহলে এগুলো প্লুরাল নাউন, প্লুরাল প্রোনাউন। তাহলে প্লুরাল প্রোনাউনের পরিবর্তেও বসতে পারে। আই, সি, এসব সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রেও বসতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হুজ। হুজ মানে কি? হুজ মানে যাহার বা যার। তাহলে এর দ্বারা কোনো একটা পজেশন বোঝায়। পজেশন মানে অধিকার বোঝায়। যদি বলি যার এই কলমটি সে এসে এখানে নিয়ে যাও,
তাহলে কলমটি যার অধিকারে যার অধিকারে আছে সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে হুজের দ্বারা কি বোঝাচ্ছে, যে সো পজিশন ও রিলেশনশিপ, পজিশন মানে অধিকার বা রিলেশনশিপ মানে সম্পর্ক, এটা বোঝাচ্ছে। যেমন উদাহরণ দেখি, সি নিউ দ্য ফ্যামিলি, সেই মহিলা ওই পরিবারটিকে চেনে, হুজ হাউস উই বট, যাদের বাড়িটা আমরা কিনে নিয়েছি। তাহলে এই যে হুজ কথাটা কি না, ওই ফ্যামিলির পরিবর্তে হুজ শব্দটা আমি ব্যবহার করলাম। কোন ফ্যামিলি, যে ফ্যামিলির আগেই বাড়িটা ছিল। তাহলে কোনো একটা জিনিস ছিল কারোর, ওই কারোর হুজ মানে যাহার, সেই একটা পজিশন বা অধিকারকে বোঝাচ্ছে। হুজ বল ইজ দিস, এই বলটি কার, হুজ পেন ইজ দিস, এই পেনটি কার, সেই ক্ষেত্রে হুজ আমরা ব্যবহার করি। এরপরে রয়েছে হুম। দেখো হু যেমন ভাবে আমি বললাম সাবজেক্টের ঘরে বসে, হুম ঠিক সেই রকমই অবজেক্টের ক্ষেত্রে অবজেক্টের ঘরে। তাহলে অবজেক্টের ঘর বলতে কি না, অবজেক্ট আমরা জানি কি না, সাবজেক্টের পরে যে প্রেডিকেট অংশটা থাকে, সেই প্রেডিকেট অংশটাতে আমরা ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যেগুলো পাই সেগুলো অবজেক্ট। আর কোথায় বসে না, প্রিপোজিশনের পরে যেগুলো বসে সেগুলোকে আমরা অবজেক্ট বলি। তাহলে সেই অবজেক্ট যেখানে যেখানে বসে সেই সব জায়গাগুলোতে আমরা হুম। তাহলে কোথায় কোথায় বসাবো, আয়ের ক্ষেত্রে হু বসলো, কিন্তু মি তো অবজেক্টিভ ফর্ম, মি এর ক্ষেত্রে হুম বসলো। সি সাবজেক্টিভ ফর্ম, সি এর ক্ষেত্রে হু বসলো, কিন্তু হাড়ের ক্ষেত্রে, হাড় হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হাড়ের ক্ষেত্রে হু। সেইরকম ভাবে হিম, আস এবং দেম এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই অবজেক্টিভ ফর্মের জায়গাতে হুম। তাহলে কর্ম যে সব জায়গাগুলোকে বোঝায় সেইগুলোর ক্ষেত্রে হুম বসবে। যেমন দে আর ফাউন্ড দ্য লেডি, তারা সেই লেডিটাকে দেখেছিল। হুম দে ওয়ান্ট টু, এখানে দ্বিতীয় বাক্যটার সাবজেক্ট হচ্ছে দে ওয়ান্ট টু ইন্টারভিউ, তারা ইন্টারভিউ নিতে চায় কার, ওই লেডি সরি ওই লেডিটার। তাহলে ওই লেডিটার ইন্টারভিউ নিতে যায়, তাই সেটা ওটার অবজেক্ট, অবজেক্ট হলে পরে হুম বসবে। হুমের বাংলা যদি বলতে চাও, হুমের বাংলা হবে যার বা যাহার। তাহলে এখানে তিনটে জিনিস আমরা দেখছি, হু, হুজ আর হুম। হু মানে যে বা কে, হুজ মানে যাহার বা যার, আর হুম মানে যে বা যারা। তাহলে এই তিনটেই শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, বস্তুর ক্ষেত্রে। তাহলে হু, হুজ, হুম এই শব্দগুলো সাধারণত আমাদের ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, পার্সনের ক্ষেত্রে বোঝায়, থিংস বা অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু বসে না। এর পরে যে দুটো রয়েছে সেই দুটো, হুইচ, হুইচ কোথায় বসে, হুইচ ক্লজেস দ্যাট বিগিন উইথ হুইচ আর অলমোস্ট অলওয়েজ নন রেস্ট্রিক্ট। তাহলে হুইচটা সাধারণত কোনো বস্তু বা প্রাণীদের ক্ষেত্রে বেশি বসে, মানুষের ক্ষেত্রেও বসতে পারে। হুইচের মধ্যে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, হুইচের মধ্যে একটা কোনটি বোঝায়, মানে অনেকগুলি অপশনের মধ্যে একটা যদি থাকে তখন সেখানে আমি হুইচ বসাবো। আর হুইচ যদি কোনো বাক্যের মাধ্যমে বসে থাকে সেখানে দেখবে হুইচের আগে কমা পরে কমা, হুইচ দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে তারপরে কমা। তাহলে এই আগে পরে কমা দেওয়া যে বাক্যের অংশটা ঢুকে রয়েছে একটা বাক্যের মধ্যে, সেইটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ ক্লজ পরে একটু বোঝাবো। তো নন রেস্ট্রিকটিভ ক্লজ সম্বন্ধে একটু বলে রাখি, সেটা হচ্ছে খুব প্রয়োজন নেই বাক্যটার মধ্যে ওই অংশটা এক্সট্রা ইনফরমেশন, ওই এক্সট্রা ইনফরমেশনটা না দিলেও চলতো। এখানে দেখো মাই প্রিসিয়াস ব্লু ল্যাম্প ওয়াজ ব্রোকেন, ওর যেটা উদ্বেগ বা ওর যেটা চিন্তা, কি হয়েছে ওর না, ওর খুব দামি ব্লু নীল রঙের একটা বাতি বা আলো ছিল, সে আলোটা ভেঙে গিয়েছে। আলোটা কোথায় ছিল এটা গুরুত্বপূর্ণ নয়, আলোটা ভেঙে গিয়েছে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গাটাতে কি বলা হচ্ছে, হুইচ ওয়াজ ইন দ্য রুম, যেটা রুমের ভেতর ছিল। তাহলে অনেকগুলো ওর ব্লু ল্যাম্প হতে পারে,
যেটা বাইরে ছিল, একটা রুমের ভেতর ছিল, একটা হয়তো কিচেনে ছিল, তাহলে ওর রুমের ভেতর যেটা ছিল সেই ব্লু ল্যাম্পটা ভেঙেছে। তাহলে সেই সম্বন্ধে, ওই ব্লু ল্যাম্পটার সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কোনটি। আর দ্যাটের দ্বারা কি বোঝাচ্ছে? দ্যাটের দ্বারা বোঝায় যেটা। The clause that begin with that are always, almost always restrictive clauses. দ্যাট দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ক্লজেস মানে বাক্যে ওটার দরকার আছে আর ওর আগে পরে কমা নেই। হুইচ যেখানে বসছে, সে হুইচ অংশটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বাক্যের মধ্যে, সেই অংশটাতে আমি হুইচ বসাবো। আর হুইচ বসাবো যদি কোনো অপশন থাকে সেসব জায়গায় ক্ষেত্রে এই দুজনের মধ্যে তোমার কোনটাকে পছন্দ হয়, বা এই দুটি পেনের মধ্যে তোমার কোন পেনটি পছন্দ হয়, সেক্ষেত্রে হুইচ বসাবো। তাহলে যেটা, দ্যাট এই শব্দটার দ্বারা আমি বলছি ক্লজ দ্যাট বিগিন উইথ দ্যাট আর অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ রেস্ট্রিক্টিভ। দ্য ল্যাম্প দ্যাট ওয়াজ ইন দ্য রুম ওয়াজ ব্রোকেন। তাহলে এখানে দ্য ল্যাম্প দ্যাট ওয়াজ, কোন ল্যাম্পটা ভেঙেছে? আগে যেমন বলেই দিয়েছিল ব্লু ল্যাম্পটা ভেঙেছে। এখানে ল্যাম্প, কোন ল্যাম্পটা ভেঙেছে? না আমার বাড়ির ভেতরে যেটা ছিল, কাজে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাছাড়া বোঝা যাচ্ছে না যে কোন ল্যাম্পটা। তো সেই জন্য এই অংশগুলোকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ। এই অংশটার দরকার থাকে, এই অংশটা কমার ভেতর থাকে না, এরকম যদি থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। চলো আর একটু ক্লিয়ার করি। হু, হুইচ, দ্যাট এই শব্দগুলো কোথায় কোথায় বসে। আমি একটু আগে বললাম হু, হুইচ আর দ্যাট এই তিনটে ব্যক্তিদের ক্ষেত্রে। তাহলে হু এর দ্বারা আমি বললাম যে বা সে, এটা কোথায় বসে? না এটা সাবজেক্ট যেসব জায়গায় বসে সেই সব। তাহলে হু এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হুইচ, হুইচটা, হু, হুইচ আর দ্যাট এই তিনটেই আমরা বেশি ব্যবহার করি। তো হু সাবজেক্টিভ ফর্ম, হুইচটাও সাবজেক্টিভ ফর্ম, দ্যাটটাও সাবজেক্টিভ। তাহলে তিনটে সাবজেক্টিভ ফর্ম আবার কোথায় কোথায় বসে সেটা একটু আলোচনা। আগে কি আলোচনা করলাম? হু, হুজ আর হুম, এই তিনটে নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো হুয়ের অবজেক্টিভ ফর্ম হলো হুম, পজেসিভ ফর্ম হলো হুজ। আর এখানে হু, হুইচ, দ্যাট এই তিনটেই সাবজেক্ট হিসেবে বসে। তাহলে তিনটে সাবজেক্ট হিসেবে বসলে কোথায় কোনটা বসাবো? যদি কোনো মানুষ হয় তাহলে পরে সেই জায়গাটাতে হু। ইউজ ফর পিপল, রিপ্লেস সাবজেক্ট প্রোনাউন লাইক আই, হি, হি, উই, দে। তাহলে একটা বা একাধিক মানুষ হলে পরে তার পরিবর্তে বোঝাতে গেলে আমরা হু বসাই। ইট ওয়াজ মাই হাজব্যান্ড হু ব্রোক দ্য কার ডোর। এটা আমার স্বামী যিনি এই দরজাটা, গাড়ির দরজাটা ভেঙে ফেলে। তাহলে এখানে হু দ্বারা কি বোঝালাম? না হাজব্যান্ডকে বোঝালাম, ব্যক্তি। হুইচ, হুইচের দ্বারা কোনটা বসাবো? হুইচ আমি বললাম নন ডিফাইনিং ক্লজ বা নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে বসে, অর্থাৎ কমা দিয়ে থাকবে, কমা দেওয়া থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ নয় যে বাক্যগুলো, সেইগুলোতে হুইচ বসাবো। আর যদি অপশন থাকে তাহলে হুইচ বসাবো। ইউজ ফর অবজেক্টস অ্যান্ড অ্যানিমালস, কিছু অবজেক্ট এবং অ্যানিমালের ক্ষেত্রে হুইচ বসাই। টিপিক্যালি নন ডিফাইনিং ক্লজ, বিশেষ করে ওই নন ডিফাইনিং ক্লজ বা নন রেস্ট্রিক্টিভ ক্লজের ক্ষেত্রে বসে। তাহলে যেমন কি দ্য রোবটস হুইচ ওয়ার ওয়েটিং আউটসাইড ওয়ার রেডি ফর শিপমেন্ট। বিক্রির জন্য প্রস্তুত আছে সেই রোবটগুলি যেগুলো বাইরে অপেক্ষা করছে। আর দ্যাট কোথায় বসাচ্ছি? ইউজ ফর পিপল অ্যান্ড থিং, এখানে কোনো ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, কোনো বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, কোনো প্রাণীর ক্ষেত্রেও বসতে পারে দ্যাটটা। তাহলে ইউজ ফর পিপল অ্যান্ড থিং টিপিক্যালি ডিফাইনিং ক্লজ, খুব গুরুত্বপূর্ণ ক্লজ যেগুলো যেখানে কমা থাকে না সেই জায়গাটাতে দ্যাট বসায়। দ্য পিগি ব্যাংক দ্যাট ওয়াজ অন মাই ডেস্ক গট ব্রোকেন। তাহলে পিগি ব্যাংক, কোন পিগি ব্যাংকটা? যেটা আমার ডেস্কের উপরে থাকে। পিগি ব্যাংক মানে কি? যেখানটায় আমরা পয়সা, শুকরের মতো দেখতে, পিঠটা একটু কাটা থাকে, ওখানে একটা একটা করে কয়েন ভরি, সেটাকে বলে পিগি ব্যাংক। দ্য পিগি ব্যাংক দ্যাট ওয়াজ নট অন মাই ডেস্ক, যেটা আমার পড়ার ডেস্কের মধ্যে ছিল সেটা পড়ে ভেঙে গিয়েছে।
এরপরে চলে আসছে আমাদের বারবার যে প্রশ্নটা আসছে, রেস্ট্রিকটিভ ক্লজ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ ব্যাপারটা কি। রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ জিনিসটা হচ্ছে আর নন রেস্ট্রিকটিভ ক্লজ জিনিসটা কি সেটা দেখি। ডেফিনিশন কি রেস্ট্রিকটিভের? A relative clause that is essential to the meaning of a sentence. রেস্ট্রিকটিভ হচ্ছে ওটার মানেটা খুব গুরুত্বপূর্ণ বাক্যের মধ্যে, ওটা রাখা দরকার। The paper that I have just finished is due tomorrow. কোন পেপারটা কালকে লেখা হয়নি, আজকে যেটা শেষ করলাম সেই পেপারটা কালকে লেখা। The employee who work this afternoon are late. কোন এমপ্লয়িরা? যারা আফটারনুনে দেরি করে এসেছে, এই যারা সন্ধ্যেবেলায় কাজ করে বা দুপুরবেলা থেকে কাজ করে তারা লেটে এসেছে। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ কোনগুলো? রেস্ট্রিকটিভ ক্লজ দ্যাট ইজ নট এসেন্সিয়াল টু দ্য মিনিং অফ এ সেন্টেন্স, একটা বাক্যের যেখানটায় মানেটা খুব একটা প্রয়োজনীয় নয় সেই সব জায়গাতে নন রেস্ট্রিকটিভ ক্লজ বা হুইচটা লাগে। যেমন দ্য ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট, যে আমার যে ম্যানুস্ক্রিপ্ট মানে কি, ম্যানুয়াল মানে হচ্ছে হাতের ল্যাটিন অ্যাডজেক্টিভ হলো ম্যানুয়াল, তাহলে ম্যানু মানে হচ্ছে হাত, আর স্ক্রিপ্ট মানে লেখা, হাতে লেখা যে বই কোনো একটা, আগে এখন তো কম্পিউটারে প্রিন্ট হয়, কিন্তু আগে মানুষ কি করতো, হাতে লিখতো বইটা, তারপরে প্রিন্ট হতো। তো হাতে লেখার যে কাগজগুলো সেইগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। দ্য ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট, বই লেখার জন্য সম্পূর্ণ হয়েছে যে ম্যানুস্ক্রিপ্টটা, হুইচ ওয়াজ ওয়েল ফরম্যাটেড, যেটাকে খুব সুন্দর করে ফরম্যাট করা হয়েছে বা গঠন করা হয়েছে, ওয়াজ সাবমিটেড অন টাইম, সেটা সঠিক সময়ে পাবলিশারের ঘরে সাবমিট করা। এই যে অংশটা যেটা খুব ভালোভাবে ফরম্যাট করা হয়েছে, এটা না বললেও চলতো, বলা যেত যে ফাইনাল ম্যানুস্ক্রিপ্টে সাবমিট করে দেওয়া হয়েছে, তাহলেই হতো। তাহলে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। তো যেটা গুরুত্বপূর্ণ নয় কমার ভেতর থাকে সেইখানে হুইচ বসাবো, এবং সেই জায়গাটাকে রেস্ট্রিকটিভ ক্লজ নন রেস্ট্রিকটিভ ক্লজ বলে। আর যেগুলো আমাদের কমার মধ্যে থাকে না বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ নয় সেগুলোতে দ্যাট বসে, এবং সেইগুলোকে রেস্ট্রিকটিভ ক্লজ বলে। এরপর আমরা আসবো কয়েকটা বাক্যে যেগুলো তোমরা নিজেরাই করতে পারো। এখানে দুটো করে অপশন আছে, তোমাদের পরীক্ষাতে এরকম ভাবেই থাকে। তোমাদের যেটা জানতে হয়, খুব বেশি জানার দরকার নেই, এত যেগুলো বললাম সব জানার দরকার পড়বে না তোমাদের ছোটদের। যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কোনটা বসে, বস্তুর ক্ষেত্রে কোনটা, আর হু, হুম আর হুজ, এই তিনটে শব্দের মধ্যে কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা অবজেক্টিভ ফর্ম, কোনটা পজেসিভ, এইটুকু জানলেই হবে। দেখো অপশনে পারবে তোমরা। আই লাইক দ্য নিউ টিচার দ্যাট এক্সপ্লেন্স থিংস ওয়েল। আমি সেই নতুন টিচারটিকে জানি যে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে দেয়, বা যিনি। তাহলে এখানে কি হবে, হুইচ মানে তো যেটা বস্তুর ক্ষেত্রে বসে, তাহলে হু মানেও এখান থেকে হুটা বসবে, কারণ এটা ব্যক্তি, টিচার তো একজন ব্যক্তি, হু বসবে। আই লাভ দ্য টোস্ট, আমি সেই টোস্টটা পছন্দ করি, মাই মাদার প্রিপেয়ার্স, যেটা মা আমাদের তৈরি করে দেন। তাহলে এখানে সরি, টোস্ট তো কোনো ব্যক্তি নয়, টোস্ট তো খাবার জিনিস, তাহলে পরে সেটা কি হবে, অবশ্যই হুইচ হবে। তারপর দিজ আর দ্য প্ল্যান্টস, এইগুলো হলো সেই গাছগুলি, আই হ্যাভ প্ল্যান্টেড মাইসেলফ, যেটা আমি নিজে লাগিয়েছি। তাহলে এইখানে কোনগুলো, না হু তো ব্যক্তির ক্ষেত্রে বসে, তাহলে কোনটা বসবে, দ্যাট বসবে। সি ইজ দ্য সুইমার ড্যাশ প্যারেন্টস এনকারেজ হার এ লট, সে একজন সাঁতারু, তার বাবা মা তাকে খুব উৎসাহ দেয়। তাহলে তার, তার যদি হয় তাহলে হু তো যে, হুজটাতে বোঝাচ্ছে একটা রিলেশন বা রিলেটিভ, তার প্যারেন্টস, তার প্যারেন্টস, তাহলে এইখানটা একটা রিলেটিভ ব্যাপার রয়েছে, কাজে এই জায়গাটায় হুজ বসবে। দোজ আর দ্য চিলড্রেন, এইগুলো সেই বাচ্চাগুলো, ড্যাশ আই ওয়াজ টকিং অ্যাবাউট, যাদের কথা আমি বলছিলাম, আই ওয়াজ টকিং অ্যাবাউট হুম, যাদের কথা বলছিলাম।
হুমটা আগে চলে আসবে, যেহেতু এই অ্যাবাউট প্রিপোজিশনটার অবজেক্ট এটা, তাহলে এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম বসবে হুম। এরপর চলে আসছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স। ইন্টারোগেশন মানেই তো প্রশ্ন। তাহলে প্রশ্ন করতে গেলে আমাদের যেসব শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হুজ, হুইচ, হু, হুম, হোয়াট, এই সবগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আরো কয়েকটা আছে। তাহলে হুজ মানে যাহার বা কার। হুজ বুক ইজ দিস, এই বইটা। হু মানে কে বা যে বললাম। হুইচ মানে যে কোনটা, অনেকগুলোর মধ্যে কোনটা। হুম মানে হলো কাকে, আর হোয়াট মানে হলো কি। তাহলে এই বাক্যগুলো, এই শব্দগুলো আমরা, এইগুলোকে আমরা ডব্লিউ আর এইচ, দেখো সবগুলো ডব্লিউ আর এইচ দিয়ে শুরু হয়েছে, এইসব শব্দগুলো কে বলা হয় ডব্লিউ এইচ ওয়ার্ড। এই শব্দগুলো দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে হ্যাঁ বা না এ উত্তর করা যায় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুরকম ভাবে করে থাকি। একটা হচ্ছে ভার্বটাকে আগে লাগিয়ে, অক্সিলারি ভার্বটাকে আগে লাগিয়ে আমরা করে থাকি, সেক্ষেত্রে হ্যাঁ বা না এ উত্তর হয়। আমি যদি বলি তুমি ভাত খেয়েছো, তখন বলবে কি হ্যাঁ বা না এ উত্তর হবে। তুমি কি খেয়েছো যদি প্রশ্ন করি, তাহলে দেখো হ্যাঁ বা না এ উত্তর হবে। তোমার নাম কি রহিম, তখনও হ্যাঁ বা না এ উত্তর হবে। তোমার নাম কি জিজ্ঞেস করলে হ্যাঁ বা না এ উত্তর হবে না। তাহলে যেগুলো হ্যাঁ বা না এই শব্দ দিয়ে উত্তর হয় না, সেগুলোকে বলা হয় যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেই শব্দগুলো তৈরি করতে বলা হয়। তাহলে এইগুলো ডব্লিউএইচ ওয়ার্ড। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? দ্য ওয়ার্ডস হু, হুইচ, দ্যাট, হুম অ্যান্ড হুজ। হু মানে যে, হুইচ মানে যেটা, হোয়াট মানেও যেটা, হুম মানে যাহাকে, আর হুজ মানে যাহার, আর ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন। The interrogative pronoun is a pronoun that is used to ask a question. Interrogative pronounটা একটা প্রশ্ন করতে কাজে লাগে, or something, or to interrogate, বা কাউকে ইন্টারোগেট করতে বা প্রশ্ন করতে কাজে লাগে। The interrogative pronoun এর লিস্টটা এখানে দেওয়া হয়েছে। who, who এর দ্বারা কি বোঝাচ্ছে? ask questions about person, people and name। এখানে একটা জিনিস বলে রাখি তোমাকে, যদি তোমাকে জিজ্ঞেস করে বা তোমাদেরকে জিজ্ঞেস করে যে হু ইজ ইয়োর ফাদার আর হোয়াট ইজ ইয়োর ফাদার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হু ইজ ইয়োর ফাদার কথার অর্থ হচ্ছে তোমার বাবার নাম কি বা তোমার বাবার বংশ পরিচয়। আর হোয়াট ইজ ইয়োর ফাদার এর অর্থ হচ্ছে তোমার বাবা কি করেন। আর হুইচ ইজ ইয়োর ফাদার যদি জিজ্ঞেস করা হয়, তখন বোঝাবে যে অনেকজন ব্যক্তি আছে, একটা ছবি দেখিয়েছে হয়তো, তার মধ্যে কোনটা তোমার বাবা। অনেকগুলো লোক দাঁড়িয়েছে, জিজ্ঞেস করা হয়েছে তোমার বাবা কোনটি, তখন সেক্ষেত্রে বোঝাবে হুইচ ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কোনটি। তাহলে হু, হুইচ, দ্যাট এর মধ্যে একটা জেনারেল পার্থক্য বোঝা গেল। তাহলে হু দ্বারা কি বোঝায় না কোনো ব্যক্তি বা অ্যাবাউট পার্সন, পিপল অ্যান্ড নেম। কোনো পার্সন সম্বন্ধে, কোনো পিপল সম্বন্ধে, জনগণে অনেক প্লুরালও হতে পারে বা নেমও হতে পারে, তার নাম সম্বন্ধে জানতে চাই। হুইচ এর দ্বারা আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট লিমিটেড চয়েস। বললাম হুইচ মানে অনেকজনের মধ্যে কোনটা, তাহলে কয়েকটা লোক বা কয়েকটা অপশন যখন থাকবে তখন তার পরিবর্তে আমরা হুইচ বসাবো সেই জায়গায়। হোয়াট কি? হোয়েন ইউ আর আস্কিং ফর জেনারেল ইনফরমেশন, সাধারণত কি করেন, পেশা কি, এইসবের ক্ষেত্রে আমরা হোয়াটটা বসাই যে জেনারেল ইনফরমেশনটা পাবো বলে। হুম, হুম মানে কি? হুম মানে যার। তাহলে ইট ইজ ইউজড টু রেফার টু দ্য অবজেক্ট। এখানে অবজেক্ট হিসাবে যেখানে যেখানে অবজেক্টের জায়গা সেইগুলোতে হুম বসবে। আর হুজ কোথায় বসে? হুজ হচ্ছে যেসব জায়গাগুলোতে আমাকে প্রশ্ন করতে হয় যে কার, এর অধিকারী কে, এই কলমটির অধিকারী কে, হুজ পেন ইজ দিস। তাহলে ইট ইউজড ইন কোয়েশ্চেন্স, এগুলো কোয়েশ্চেনে ব্যবহার করা হয় টু আস্ক হু ওনস সামথিং, কে এটার অধিকারী, এটা জানতে আমাদের হুজ শব্দটা ব্যবহার করা হয়। আরেকটু ক্লিয়ার করি ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে। যেমন বললাম হু, হু কোথায় বসে?
পার্সন যেখানে সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে, হুটা কোনো প্রাণীর ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে বসে না, কিন্তু হুয়ের সাবজেক্টিভ ফর্ম যেখানে সেই জায়গাটাই বসে। হু টুক দ্য বুক, কে বইটা নিয়েছিল। হুম, হুমও তাই পার্সন এবং অবজেক্টিভ ফর্মে বসে, ব্যক্তির ক্ষেত্রে বসে কিন্তু অবজেক্টিভ ফর্মে। হুম ইজ দ্য হুম ইজ হি টকিং টু, এখানে এই হুম কথাটা এই টিও টু এই প্রিপোজিশনটার অবজেক্ট, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম। কিন্তু ওই একটা বাক্যটা ছিল সি ইজ টকিং টু হুম, ওই হুমটাকে আগে আনা হয়েছে, নি করা হয়েছে কি হুম ইজ সি টকিং টু, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে, ইন্টারোগেটিভ করা হয়েছে। হুজ, হুজটাতে একটা কি পার্সন সম্বন্ধেই বোঝে, ব্যক্তি সম্বন্ধেই বলে, কিন্তু একটা পজেসিভ ব্যাপার থাকে, মানে একটা সম্পর্ক বা সম্বন্ধ ব্যাপার থাকে। হুজ কার ইজ দিস, এই গাড়িটি কার। হোয়াটের দ্বারা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রেই বসে, তো সেখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর লাঞ্চ, তুমি লাঞ্চের জন্য কি খেতে পছন্দ করবে। আর কি হুইচ, হুইচ সাধারণত পার্সন থিং দুটোর ক্ষেত্রেই বসে, কিন্তু হুইচের জন্য কি হয়, হুইচ একটা অপশন বোঝায়। হুইচ অফ দেম ইজ দ্য টলেস্ট, এদের মধ্যে কে সব থেকে লম্বা, একটা কয়েকজনের মধ্যে একটা অপশন পাচ্ছি। হুইচ কালার ডু ইউ প্রেফার, অনেকগুলো রঙের মধ্যে কোন রংটা আমাদের পছন্দ সেটা জানতে চাইছি। তাহলে এরপরে আমরা কয়েকটা কাজ করব, সেটা ওপরের যে ডব্লিউএইচ শব্দগুলো রয়েছে বা ওপরের যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো রয়েছে সেগুলো দিয়ে। এখানে দেখো সবগুলোই ডব্লিউএইচ দিয়ে, কেবলমাত্র হাউ, এইচ ও ডব্লিউ হাউ, এটা কেবলমাত্র ডব্লিউএইচ দিয়ে শুরু হয় না, তবু এটাকে ডব্লিউএইচ ওয়ার্ডই বলে। তাহলে প্রথমে ড্যাশ ডিড ইউ ডু ইয়েস্টারডে আফটারনুন, গতকাল আফটারনুনে তুমি কি করছিলে, তাহলে কি হবে, কি, কি শব্দটার জন্য হোয়াট ডিড ইউ ডু, তো হোয়াট বসলো এখানটায়। ড্যাশ ওয়্যার ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছিলে, তাহলে এখানে কার ইংরেজি কি হবে, অ্যাট দ্য পাব লাস্ট ফ্রাইডে ইভিনিং, পাবে গিয়ে তুমি কার সাথে কথা বলছিলে, তাহলে এখানটায় অবজেক্টিভ ফর্ম বসবে, কাজে এখানটায় বসবে হুম। ড্যাশ আর ইউ সো নার্ভাস টুডে, কেন তুমি এত নার্ভাস আজকে, তাহলে এই জায়গাটাই বসছে হোয়াই, মানে কেন। ড্যাশ ডাজ হি সাডেনলি গো টু ওয়ার্ক, যে কখন সে কাজে গিয়েছিল, সময় জানতে চাইলে হোয়েন বসাবো। ড্যাশ ওয়াজ ইউর ফেভারিট টয় হোয়েন ইউ ওয়্যার এ চাইল্ড, যখন তুমি বাচ্চা ছেলে ছিলে তখন তোমার ফেভারিট টয় কি ছিল, কি দিয়ে প্রশ্ন করেছি হোয়াট। ড্যাশ ডাজন্ট ইউ লেট মি গেট ইন, কেন তুমি আমাকে ভেতরে আসতে দিচ্ছ না, কেন ইংরেজি হবে হোয়াই। ড্যাশ হ্যাভ ইউ লার্ন টু ড্রাইভ এ কার, কিভাবে তুমি গাড়ি চালাতে শিখলে, কিভাবে হলে হবে হাউ, কিভাবে হাউ, এইচ ও ডব্লিউ। ড্যাশ হ্যাভ ইউ বিন অল দিস ডে, হ্যাভ ইউ বিন মানে ছিলে, সারাদিন তুমি কোথায় ছিলে, কোথায় ইংরেজি হলে হোয়ার হবে। ড্যাশ ফিল্ম ডাজ সি লাভ ওয়াচিং, কোন ফিল্মটা সে দেখতে পছন্দ করে, তাহলে কোন ইংরেজি হবে হুইচ, অনেকগুলো ফিল্মের মধ্যে কোন ফিল্মটা। ড্যাশ ডিড ইউ ড্যান্স উইথ অ্যাট দ্য বার্থডে পার্টি, তাহলে এখানটায় কি ড্যাশ ডিড ইউ ড্যান্স উইথ, উইথ এর পরে কি বসবে, উইথ এর পরে একটা অবজেক্ট ফর্ম বসবে, তাহলে এইখানটায় আমাদের অবজেক্ট ফর্ম বসবে। ডিড ইউ, হুম ডিড ইউ ড্যান্স উইথ, তুমি কার সাথে নেচেছিলে, অ্যাট দ্য বার্থডে পার্টি, জন্মদিনের পার্টিতে। ড্যাশ ডাজ সোনিয়া লাইক ডুইং ইন হার ফ্রি টাইম, সে তার ফ্রি টাইমে সোনিয়া কি করতে পছন্দ করে, তাহলে কি ইংরেজি কি হবে হোয়াট। ড্যাশ টাইম ডাজ সি অফেন গেট আপ অন সানডে, তাহলে রবিবার দিন সে কটার সময় ঘুম থেকে ওঠে, তাহলে কটার সময় হলে পরে হবে হুইচ টাইম, কোন সময়ে, যদি টাইমটা না থাকতো তাহলে হোয়েন হতো, কিন্তু এখানে টাইমটা দিয়েছে মানে কোন সময়ে, অনেকগুলো সময়ের মধ্যে কোন সময়ে। হুইচ টাইম ডাজ সি অফেন গেট আপ অন সানডে। ড্যাশ ল্যাঙ্গুয়েজ ডিড ইউ ইউজ এট দ্য বিচ, তুমি যখন কথা বলো তখন কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষাটা ব্যবহার করো, দেখো দুটো অপশন দিয়েছে,
একটা ইংলিশ এবং ফ্রেঞ্চ অপশন থাকলে পরে আমি বলেছি এখানটায় কি বলবে, হুইচ ড্যাশ কম্পিউটার ডিড ইউ সি অ্যাট হোম, কোন কম্পিউটারটা তুমি বাড়িতে রেখেছো, তাহলে এক্ষেত্রে হুইচ হবে। ড্যাশ ওল্ড আর ইয়োর ক্যাটস, তোমার বেড়ালের বয়স কত, এটা আমরা জানি অবশ্যই যে এটা হাউ হবে, HOW হাউ হবে। এইভাবে আমরা শিখে ফেললাম যে এই WH ওয়ার্ড বা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। এবার চলো আগের দিনের যে কাজটা ছিল সেটা একটু দেখে নিই। আগের দিনের কাজটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ দিস, দ্যাট, দোজ আর দোজ, এই শব্দটা, এই চারটে শব্দ কোথায় কোথায় বসবে। একটু শুরুতে একটু বলে দিই, THIS দিস শব্দটা একটা জিনিস যদি আমার কাছে থাকে তাহলে হয় দ্যাট, ওটাও একটা জিনিস, একটু দূরে থাকলে দ্যাট হয়। THEC অনেকগুলি জিনিস, আমার কাছে থাকলে দিস হয়। আর THOSE দোজ, সেটা অনেকগুলো জিনিস, দূরে থাকলে পরে দোজ হয়। এবার দেখে নিই, প্রথমে ক্যামেরাটা কাছে আছে তাহলে এটা হবে দিস, চেয়ার অনেকগুলো চেয়ার দূরে আছে তাহলে পরে ওটা হবে দোজ, একটা ঘুড়ি কিন্তু দূরে আছে, দ্যাট হলো অনেকগুলি বন্ধু তারা একসাথে রয়েছে কাছে আছে তাহলে পরে দিস হলো, একটা বল তার হাতে আছে তাহলে এখানটায় দিস হলো। আর কি রয়েছে না, অনেকগুলি বাটারফ্লাই, সেই বাটারফ্লাইগুলি দূরে আছে তাহলে পরে হবে দোজ। তাহলে এইগুলো আমাদের ক্লাস 1 এবং 2 এর জন্য কাজ ছিল। এরপরে ছিল যেটা, সেটা হচ্ছে ক্লাস 3 এবং 4 এর কাজ। সেটা বেশ মজাদার কাজ ছিল, দিস আর দ্যাট বসানো। দিস দ্যাট দুটো করে অপশন দেওয়া আছে, অপশনে টিক দিতে হবে। ড্যাশ ইজ মাই স্কুল ব্যাগ, দেখো হাতের কাছে আছে স্কুল ব্যাগটা তাহলে এটা হবে দিস। বলটা একটু দূরে আছে, একটা আছে তাহলে পরে হবে দ্যাট। হ্যাঁ, পেনটা দূরে আছে, একটা আছে, প্রয়োজনে এটা হবে দ্যাট। আর ক্যাটটা খুব কাছে আছে, একটা আছে তাহলে পরে হবে দিস। তারপর রয়েছে আর মাই ফ্রেন্ডস, তাহলে এই বন্ধুগুলি আমার, এই বন্ধুগুলির ক্ষেত্রে অনেকগুলি যদি হয় তাহলে THIS হবে না, THAC হবে। এরপরে ড্যাশ আর চেয়ার্স, ওইগুলি চেয়ার, তাহলে সেখানে দূরে রয়েছে অনেকগুলি রয়েছে, দোজ হবে। ড্যাশ আর অ্যাপলস, এখানে কাছে রয়েছে অনেকগুলি রয়েছে তাহলে THEAC দিস হলো। তারপরে দূরে একটি দ্যাট হবে, কাছে একটি দিস হবে এবং দূরে একটি দ্যাট হবে। হয়েছে। এরপরে যেটা ছিল ক্লাস 4 এবং অ্যাবাভ তাদের জন্য, এখানে দুটি জিনিস শিখিয়েছিলাম আগের দিন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের মধ্যে একটা সহজ পার্থক্য তোমাদেরকে আগের দিন শিখিয়েছি, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো এই যে চারটে শব্দ আমরা পেয়েছিলাম, THIS, THAT, THEAC আর THOAC, এই চারটে শব্দ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু তার পজিশন বা তার কিছু সিমটম দেখে আমাদের বুঝতে হবে যে এটা কি। আমাদের এই শূন্যস্থানে আমাদের দেখতে হবে যে ওই শব্দগুলি এখানে একটি করে আছে, সেগুলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখতে গেলে আমাকে দেখতে হবে যে ঠিক ওই শব্দটির পরে কোনো নাউন নেই এবং একটা ভার্ব থাকলেও থাকতে পারে। আর যদি ওই শব্দগুলোর পরে একটা নাউন থাকে বা নাউনকে যদি ওই শব্দটা বিশেষিত করে তাহলে পরে ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং তার একটু দূরে গিয়ে একটা ভার্ব থাকবে, তাহলে ইমিডিয়েটলি একটা নাউন থাকছে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইমিডিয়েটলি ভার্ব থাকবে। তাহলে প্রথমটা কি হবে, নাউন রয়েছে তাহলে ডি এ হবে। তারপরটা দেখো ভার্ব রয়েছে দিসের পরে তাহলে ডিপি হবে। আই গেভ ইউ দোজ বুকস, দোজের পরে দেখো বুকস আছে তাহলে ডিএ হবে। এরপরে দেখো আই উইল ফরগেট দিস, আমি ভুলে গিয়েছি এটা, তাহলে এটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দোজ, দিস অ্যাক্টার্স, তাহলে অ্যাক্টার তারপরে নাউন রয়েছে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আই ক্যান রেডিলি সি দ্যাট, দ্যাটের পরে আর কিছু নেই তাহলে পরে এটা ডিপি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ড্যাশ দিস ফ্রুট ইজ রটেন, হ্যাঁ তাহলে পরে এই জায়গাটায় কি হবে, দিস ফ্রুট ইজ রটেন, এই জায়গাটায় হবে ডিএ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি দিস ফ্রুটের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো গিভ মি দ্যাট হ্যাট,
দ্যাট হ্যাটের, হ্যাটের আগে দ্যাটটা, হ্যাটটাকে বিশেষিত করছে। এর পরেরটা রয়েছে দ্যাট ইজ অল দেয়ার ইজ, এটা তাই সেখানে যা ছিল সবটাই এখানে দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো, আর তারপরেরটাতেও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যেহেতু তারপরে ভার্ব রয়েছে। এরপরে তোমাদের ক্লাস এপিসোড 18-এ কিছু হোম টাস্ক দেওয়া হয়েছে, খুব সহজ হোম টাস্ক, ক্লাস 1 এবং 2 এর ছেলেদের জন্য। এখানে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে সেটা ম্যাচটা করে বাক্যটা লিখে দেবে। হু, হোয়েন, হোয়াট এবং হাউ, এগুলোর সাথে কোন শব্দগুলো ম্যাচ হচ্ছে এদিকে দুটোকে জয়েন করে একটা বাক্য গঠন করবে। দ্বিতীয় যেটা ছিল ক্লাস 3 এবং 4, এইভাবে ছকটক করার দরকার নেই, তোমরা শুধুমাত্র বাক্যগুলোকে লিখবে, ছবি আঁকার দরকার নেই, শুধু বাক্যগুলোতে এই নিচেতে 3টে করে অপশন আছে, সেই অপশনের সঠিক অপশনটাকে বসিয়ে একটা করে বাক্য লিখে দেবে। এরপরে যেটা রয়েছে বড়দের, বড়দের জন্য যেটা, সেটা হচ্ছে আমাদের কারেক্ট রিলেটিভ প্রোনাউন, কিছু রিলেটিভ প্রোনাউন আমাদের এখানটায় বসাতে হবে। এগুলো হোম টাস্ক এপিসোড 18 হবে, ওটা ভুল করে 17 লেখা হয়েছে। তো এটা এটা নিজের মন থেকে তোমাদেরকে কিন্তু এই প্রোনাউনগুলিকে লাগাতে হবে, এখানে কোনো অপশন দেওয়া নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যারা এখনো পর্যন্ত অন্য কোনো মাধ্যমে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে বা অন্য কোনো ফেসবুকের মাধ্যমে যদি আপনারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনার বাচ্চা এই ক্লাসটা লাইভ করতে পারলে তার ইন্টারাকশনের একটা সুযোগ থাকতো, তাহলে এই নাম্বারে, স্ক্রিনে আসা নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, বা আপনার ছেলের নাম এবং তার ক্লাস বা স্কুল এই সবগুলো লিখে আমাকে পাঠিয়ে দেবেন। আমি একটা গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে জয়েন করে নেব। এই কাজগুলো তারা সেখানে সাবমিট করবে, কোনো ভুল থাকলে সেই নিয়ে আলোচনাও হয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলার যে এই প্রোগ্রামটা বা এই ক্লাসটা কিন্তু পুরো অবৈতনিক, কোনো পয়সা এখানে দেওয়ার দরকার পড়ে না, শুধুমাত্র ছেলেদের ইংরেজি ভীতিটাকে দূর করার জন্য এই ক্লাসটা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে।